আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে প্রিন্সিপালস অফ ফিনান্স সাবজেক্টের ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টার থেকে পঞ্চম ক্লাসে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। যে অঙ্কের মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে একটা প্রজেক্টের পেব্যাক পিরিয়ড ক্যালকুলেশন করা হয়, এবং দ্বিতীয়ত ARR অ্যাভারেজ রেট অফ রিটার্ন বের করা হয়, এবং IRR ইন্টারনাল রেট অফ রিটার্ন কিভাবে ক্যালকুলেশন হয়, এবং লাস্ট 4 নম্বরে আমরা দেখব কিভাবে এনপিভি ক্যালকুলেশন করা হয় বা নিট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করা হয়। তো আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, তো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথে কানেক্টেড থাকো, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো অতি সহজেই পেতে পারো। আমরা আজকে আরেকটা অঙ্ক করব। ওই অঙ্কটাও গত অঙ্কের মতোই, বাট এটার ভিতরে আমরা নতুন একটা টপিক শিখব, ইন্টারনাল রেট অফ রিটার্ন বা IRR। তো ইন্টারনাল রেট অফ রিটার্ন শেখার জন্য আমার যেটা করতে হবে সেটা আমরা একটু অতিরিক্ত শিখব, বাকিগুলো আগের মতোই আছে। খেয়াল করো, প্রথমেই আমরা ডাকটা দেখে নেব, তারপরে কি কি বের করতে বলছে সেটা আমরা বের করব। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই কোয়ালিটির অঙ্ক অনেক সময় আসে। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। A company is considering invest proposal to install new mining control, টাকা 50,000। একটা কোম্পানি কনসিডার করছে বা বিবেচনা করছে যে একটা প্রপোজালে ইনভেস্ট করবে, একটা নিউ মাইনিং কন্ট্রোল একটা ইনস্টল করবে। তার জন্য তাকে ইনভেস্ট করতে হবে 50,000 টাকা। The facility has life expectancy 5 years and no salvage value। বলতেছে যে এই মেশিনটা থেকে 5 বছর সুবিধা পাওয়া যাবে, মানে এটার এস্টিমেটেড লাইফ হচ্ছে 5 বছর, এবং 5 বছর পরে এটার কোনো সেলভেজ ভ্যালু পাওয়া যাবে না। কোনো ভগ্নাবশেষ মূল্য বা অল্প দামে যে বিক্রি করা যায় সেটাও করা যাবে না, একবারেই এটা মূল্যহীন হয়ে যাবে। দ্য ট্যাক্স রেট ইজ 35%। এবং এই অঙ্কের ক্ষেত্রে ওরা বলছে ট্যাক্স রেট আমাকে ধরতে হবে 35%। অ্যাজিউম দ্য ফার্ম ইউজ স্টেট লাইন ডিপ্রিসিয়েশন, এই জায়গায় যে ডিপ্রিসিয়েশন সেটা আমরা ধরে নিছে সরল রৈখিক পদ্ধতি, and the same is followed for tax purpose। এবং এই ডিপ্রিসিয়েশনটাও সাধারণত ট্যাক্স পারপাসই ধরা হবে। আচ্ছা, the tax form CFBT from the investment proposal are as follows। CFBT টা নিচে দেওয়া আছে। দেখো, আমাদের 5 বছরের একটা প্রজেক্ট, 5 বছরে প্রথম বছরে আমাদের প্রফিট হবে কত? 10,000। এটা আমরা বলবো ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, ট্যাক্স বাদ দেওয়ার পূর্বের এই টাকাটা। এরপরে দ্বিতীয় বছরে 10,692, তৃতীয় বছরে 12,769, এবং চতুর্থ বছরে 13,462, এবং পঞ্চম বছরে 20,385। এই হলো আমাদের 5 বছরের যে ক্যাশ ইনফ্লো ট্যাক্স বাদ দেওয়ার পূর্বে সেটা। এই তথ্যের উপর ডিপেন্ড করে আমাদেরকে 4টা উত্তর দিতে হবে, 4টা কোশ্চেনের উত্তর। 1 নম্বর কোশ্চেনের উত্তর দিতে হবে যে পেব্যাক পিরিয়ড, আমরা এটাকে শিখছি পেব্যাক পিরিয়ড কিভাবে করতে হয়। এই প্রজেক্টের টাকা উদ্ধার করতে আমার কত সময় লাগবে, যেহেতু প্রজেক্টটা হচ্ছে 5 বছরের, তো 5 বছরের মধ্যে কত সময় লাগবে এই 50,000 টাকা উদ্ধার করতে। বিনিয়োগের পরিমাণ 50,000। এরপরে বি নম্বরের প্রশ্ন করছে যে এভারেজ রেট অফ রিটার্ন বা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন।
এটা বের করতে হবে। এরপরে সি নাম্বার, যেটা আমরা গত ক্লাসে শিখি নাই, সেটা ইন্টারনাল রেট অফ রিটার্ন, অন্তর্বর্তীকালীন যে একটা রেট থাকে সেই রেটটা। এবং ডি নাম্বার বলছে এটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। 10% রেট দেওয়া আছে, এই 10% রেট অনুযায়ী আমরা এই নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করব। এখন খেয়াল করো, তথ্যের উপর ডিপেন্ড করে আমাকে একটা টেবিল আঁকাইতে হবে বা ছক আঁকাইতে হবে, যেটা গত ক্লাসে আমরা করছি, এই ক্লাসেও ঠিক তাই। এই ছকটা আঁকাইতে যেয়ে আমরা যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে এই প্রথমে ইয়ারটা ইউজ করব, তারপরে এই ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্সটা ইউজ করব, তারপরে আমরা ডিপ্রিসিয়েশন ইউজ করব স্ট্রেট লাইন মেথডে, তারপরে আমরা ট্যাক্স রেট ইউজ করব, তারপরে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর হিসেবে আমরা 10% ইউজ করব। এই কয়েকটা জিনিস আমরা ইউজ করব। আমি আবার বলতেছি, প্রথমে আমরা বছর নিব 5 বছর, তারপরে দ্বিতীয় কলামে আমরা ব্যবহার করব এই ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, যেটা আমাদের প্রশ্নপত্রে দেওয়া আছে। এরপরে আমরা ডিপ্রিসিয়েশন ইউজ করব, কস্ট মাইনাস সেলফেজিবিলিটি ডিভাইডেড বাই এস্টিমেটেড লাইফ। আমরা জানি এই 50,000 টাকার উপরে ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব। তারপর আমরা ট্যাক্স ইউজ করব 35%। এরপর আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর হিসেবে 10% ডিসকাউন্ট ফ্যাক্টর ইউজ করব। এই হলো আমাদের প্রয়োজনীয় ব্যবহারের বিষয়বস্তু। এখন আমরা একটা টেবিল আগেও আমরা তৈরি করছি, আজকে আমরা টেবিল তৈরি করব, একই টেবিল। দেখো কিভাবে টেবিলটা তৈরি করা যায়। যেটা বললাম শুরুতেই আমাদেরকে দিতে হবে ইয়ার। তো ইয়ারটা আমি বসাইলাম, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর এবং পঞ্চম বছর। তো আমরা প্রথমে সিএফবিডি নিলাম, এবং এই সিএফবিডিটা আমরা কিন্তু ডাক থেকে দেখে দেখে নিলাম, যেমন 10,000, 10,692, 12,769, তারপরে 13,462, 20,385। এটা আমাদের ডাকে ছিল, যেটা আমি একটু দেখাইলাম, দেখে নিলাম। এরপর আমাদের ডিপ্রিসিয়েশন নিতে হবে। তো ডিপ্রিসিয়েশনটা আমরা এই যে নিচে ক্যালকুলেশন করে নিব, যে কস্ট মাইনাস সেলফেজিবিলিটি ডিভাইডেড বাই এস্টিমেটেড লাইফ। এটা কস্ট হচ্ছে 50,000, সেলফেজিবিলিটি 0 আমরা দেখাইলাম যে নো সেলফেজিবিলিটি, আর এস্টিমেটেড লাইফ তো 5 বছর। তো 50,000 থেকে শূন্য বাদ দিলে 50,000ই থাকে। এর থেকে আমরা 5 যদি ভাগ করি তাহলে হয় 10। এই যে 10,000 টাকা, এই 10,000 টাকাই হচ্ছে আমাদের ডিপ্রিসিয়েশন। এখন দেখো ডিপ্রিসিয়েশনটা আমরা যদি এই ক্ষেত্রে কি করি, বসাই 10,000, 10,000, 10,000, 10,000, 10,000। আমরা জানি স্ট্রেট লাইন মেথডে ডিপ্রিসিয়েশন প্রতি বছরই 1 সমানই হয়, কোনো বছর ভিন্ন হয় না। এই জন্য প্রতি বছরই আমরা 10,000 করে বসাই। এখন আমরা বের করবো ইবিটি। আর ইবিটি বের করার নিয়ম হলো এই সিএফ বিটি থেকে ডিপ্রিসিয়েশনটা একটু বের করে দেখান, বুঝে নাই আমি। আচ্ছা, ডিপ্রিসিয়েশনটা হচ্ছে আমাদের যে তাকে কি আছে, কি বলে এটা, কস্ট আছে 50,000 টাকা, ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্ট থেকে আমরা সেলভেজ গুলো মাইনাস করছি। তো এই ক্ষেত্রে এই অঙ্কের ভিতরে সেলভেজ গুলো 0 টাকা আছে, কোনো টাকা নাই। আমি তোমাদের দেখে নিয়ে আসি, এই দেখো, এই যে সেলভেজ গুলো হইলো এই যে 0 টাকা, এই যে দেখো, এই যে নো সেলভেজ গুলো। আর ইনভেস্টমেন্ট 50,000, এই যে, আর লাইফ হলো 5। বুঝতে পারছো? জি স্যার। এটা আমি মান বসাবো এই সূত্রের মধ্যে। দেখো সূত্রের মধ্যে আমরা যখন মান বসাবো, তখন এই যে কষ্টের থেকে সেলভেজ গুলো বাদ দিলাম আর ভাগ করলাম 5 দিয়ে। 50,000কে আমরা 5 দিয়ে ভাগ করলে 10,000ই হয়। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। এখন ইবিটি বের করবো না কিভাবে? আমরা যখন সিএফবিটি থেকে ডিপ্রিসিয়েশন মাইনাস করবো বা বাদ দিব, তখন আমরা পাবো ইবিটি। এখন ইবিটিটা দেখো 10,000 থেকে 10,000 মাইনাস করলে আমাদের এখানে কিছুই থাকে না। এরপরে 10,000 থেকে 10,692 থেকে 10,000 মাইনাস করলে অনলি 692 থাকে। এটার মধ্যে 2,769, এটার মধ্যে 3,462, আর এটার মধ্যে 10,385। এ পর্যন্ত বুঝছো সবাই? স্যার ইবিটি মিনিং স্যার বিফোর ট্যাক্স, ই দেয়া কি বোঝায় স্যার? আর্নিং আর্নিং বিফোর ট্যাক্স, এটা বোঝায় আর্নিং বিফোর ট্যাক্স। বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। এখন আমরা
পঞ্চম যে কলামটা করবো সেটা হলো ট্যাক্স। ট্যাক্সের রেটটা আমাদের প্রশ্নপত্রে দেওয়া আছে 35%। তো আমরা প্রত্যেকটা এই যে ইবিটির যে কলামটা, এই ইবিটির কলামের উপরে আমরা কি করব, ট্যাক্স কাটবো। কত পার্সেন্ট? 35%। দেখো 692 টাকার, আমি একটু মুছে নিই। আচ্ছা দেখো 692 টাকার উপরে আমরা 35%, 242। এরপরে 2769 টাকার উপরে 35%, 969। এরপরে 3462 উপরে যদি আমরা 35% ক্যালকুলেশন করি তাহলে 1212 টাকা। এরপরে 10,385 টাকার উপরে আমরা যখন 35% করবো তখন আমাদের হবে 3,635 টাকা। এখন ষষ্ঠ কলামে আমরা ইবিটি বের করব। এই ইবিটি বের করার নিয়ম হলো যে ইএটি বের করব, যে ইবিটি থেকে আমরা ট্যাক্সটা বাদ দিব। এই যে ইবিটি, এই কলাম থেকে আমরা ট্যাক্স কলামটা বাদ দিব। তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ইএটি। তাহলে 6,092 থেকে 242 বাদ দিলে 450 থাকে। অনুরূপভাবে 2,769 থেকে 969 বাদ দিলে 1,800 থাকে। এরকম ভাবে 3,462 থেকে 1,212 বাদ দিলে 2,250 টাকা থাকে। 10,385 থেকে 3,635 টাকা বাদ দিলে 6,750 টাকা থাকে। আশা করি এই পর্যন্ত বুঝছো। জি স্যার, বুঝতে পারছি। এখন আমরা বের করবো স্যার, এটা- সিএফএটি। দেখো সিএফএটি তে বের করার জন্য আমরা ইএটির সাথে ডিপ্রিসিয়েশনটা যোগ করব। দেখো এই ইএটি যেটা বেরোলো তার সাথে আমরা যখন ডিপ্রিসিয়েশন যোগ করব তখন আমাদের বের হবে সিএফএটি। দেখো এই জায়গায় কিছু নাই, এই জায়গায় কিছু নাই, তো আমরা 10,000 যোগ করি তাহলে 10,000ই হয়। এরপরে দেখো এই জায়গায় 450, 450 সাথে আমরা এই 10,000 যোগ করি তাহলে 10,450। অনুরূপভাবে এই জায়গায় 1,800, এর সাথে আমরা 10,000 যোগ করি, আই মিন সবগুলোর সাথে ডিপ্রিসিয়েশন যোগ হচ্ছে, তাহলে 11,800। অনুরূপভাবে এই জায়গায় 2,250 যোগ করে 10,000, তাহলে 12,250। এই জায়গায় আছে 6,750 যোগ করে 10,000, তাহলে হবে 16,750। আশা করি বুঝতে পারছো। এরপরে কিউমুলেটিভ সিএবিটি আমরা বের করবো। কিউমুলেটিভ সিএবিটি তো আমরা এর আগে শিখছি। দেখো কিউমুলেটিভ সিএবিটি করার নিয়ম হলো যে এই যে সিএবিটি আছে এইটাকে আমরা পর্যায়ক্রমিকভাবে যোগ করে যে অ্যামাউন্টটা বের হবে সেটা হলো কিউমুলেটিভ সিএবিটি। যেমন প্রথম কলামে 10,000, এটা যোগ করলাম 10,000, এর সাথে আমরা যোগ করি কত, 10,450, তাহলে এটা বের হবে 20,450। এই 20,450 এর সাথে আবার যোগ করি 11,800, তাহলে হবে 32,250। এর সাথে আমরা যোগ করি 12,250, তাহলে হবে 44,500। এর সাথে আমরা যোগ করি 16,750, তাহলে আমাদের যোগফল হবে 61,250। আশা করি এই পর্যন্ত বুঝছো। এখন আমরা ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের করব। ডিসকাউন্ট ফ্যাক্টর, ডিসকাউন্ট ফ্যাক্টরে দেখো 10% হারে আমাদের দেওয়া আছে, 10% দেওয়া আছে। 10% হারে আমরা করব যে গত ক্লাসে আমি দেখাই দিয়েছিলাম, গত ক্লাসে আমি তোমাদেরকে দেখাইছিলাম এই 1 ইকুয়াল ভাগ 1.10 হবে। তারপর আমরা যখন ইকুয়াল করব তখন এই প্রথম ইকুয়ালের পরে আমার 0.909, তারপরে 0.826, তারপরে 0.751, তারপরে 0.683, এরপরে 0.621। এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টর। সেটা আমাদের 10%ও থাকতে পারে, অন্য যে কোনো পার্সেন্টে থাকতে পারে। এই অঙ্কে 10% বলা আছে, এই জন্য আমরা এই 10% হিসেবে আমরা করলাম। এখন এই ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের করার জন্য আমরা ক্যালকুলেটরের সাহায্য নিব। এটা ফ্যাক্টর টেবিলও আছে, টেবিলের মাধ্যমে এই ফ্যাক্টরটা আমরা বের করতে পারি। তো এক্ষেত্রে যেহেতু টেবিলের সাথে মোবাইলে সহজ হয়, কি বলে ক্যালকুলেটরে সহজ হয়, সাইন্টিফিক ক্যালকুলেটর, তাহলে আমরা এই জায়গায় যেটা শিখলাম 1 ইকুয়াল ভাগ 1 ইকুয়াল ভাগ, তারপরে 1.10, যেহেতু 10%, এই জন্য 1 এর পরে পয়েন্ট দেবো, পয়েন্টের পরে যে রেটটা থাকবে রেটটা বসাবো। যদি 5% হয় তাহলে 1.05 বসাবো। এই যে 5% একটা বের করতে হবে, এটা আমরা একটু পরে বোঝাচ্ছি।
এরকম ভাবে যদি 12% হয় তাহলে 1.12 হবে। এইভাবে আমরা ফ্যাক্টরটা বের করবো। আশা করি বুঝতে পারছো। এখন এই ফ্যাক্টরের সাথে এই যে ফ্যাক্টরটা বের হইলো, এই ফ্যাক্টরের সাথে আমরা সিএফ সিএফ এটি, এই ফ্যাক্টরের সাথে আমরা সিএফ এটি গুণ করব। গুণ করলে যেটা বেরোবো সেটা হলো পিভি, সেটা বেরোবো পিভি। দেখো প্রথম বছরে আমার 10,000 টাকা সিএফ এটি আছে, এর সাথে আমরা যোগ করলাম 0.909, তাহলে 9,090 হইলো। এরপরে দেখো সিএফ এটি আছে 10,450, এটার সাথে আমরা গুণ করব 0.826, তাহলে বেরোবো 8,632। অনুরূপভাবে তৃতীয় বছরে 11,800 গুণ করব 0.751, তাহলে হবে 8,862। অনুরূপভাবে চতুর্থ বছরে 12,250 গুণ করব 0.683, তাহলে হবে 8,367। লাস্ট পঞ্চম বছরে আমরা সিএবিডি দেখলাম 16,450, এর সাথে আমরা ফ্যাক্টর গুণ করবো 0.621, তাহলে হবে 10,402। এখন আমাদের যে কাজ, এই প্রেজেন্ট ভ্যালুটা যোগ করব, এই প্রেজেন্ট ভ্যালুটা যোগ করব। যোগ করলে যেটা বেরোবো সেটা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু 45,350, 45,350। এ পর্যন্ত সবাই বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। এই যে পেব্যাক পিরিয়ডের যে ফর্মুলাটা, এই জায়গায় একটা ফর্মুলা লিখছি না, এই ফর্মুলার জায়গায় আমি এই ফর্মুলা দিতে চাচ্ছি। দেখা যায় ফর্মুলাটা, দেখা যায় ওটা তো কি লিখছি, জি স্যার, দেখা যাচ্ছে এ প্লাস a প্লাস এনসিউ মাইনাস সি ডিভাইডেড বাই ডি। বুঝতে পারছো? এই জায়গায় চেঞ্জ করে দিই। আচ্ছা, আমরা গত ক্লাসে আমি একটু বলে আসি, এই যে দুইটা কলাম আমি কিন্তু তোমাদের এখনো বুঝাই নাই। বুঝতে পারছো? এই দুইটা কলাম আমি এখনো তোমাদের বুঝাই নাই। তার কারণ হলো এই দুইটা কলাম লাগবে ইন্টারনাল রেট অফ রিটার্ন, আই মিন আইআরআর করার জন্য। তো আইআরআর করতে গেলে দুইটা রেট লাগে, একটা রেট লাগে পজিটিভ, একটা রেট লাগে নেগেটিভ। আই মিন এনপিভি পজিটিভ, এনপিভি নেগেটিভ। আই মিন আমাদের যে ইনভেস্টমেন্টটা আছে সেই ইনভেস্টমেন্টটা যা আছে, এই অঙ্কে ইনভেস্টমেন্ট 50,000। দেখো আমরা যখন প্রথম এই যে দুইটা এইটা করলাম 10%, এটার টোটাল যোগফল দাঁড়ালে কত? 45,353। এখন আমাদের ইনভেস্টমেন্ট আছে 50,000, তাহলে এই প্রেজেন্ট ভ্যালুটা কি নেগেটিভ না? কম তো আগের সাথে কম। তো এই জন্য এটাকে পজিটিভ বানাইতে হবে, আরেকটা রেট নিয়ে পজিটিভ বানাইতে হবে। এখন প্রশ্ন হলো আরেকটা রেট আমি কিভাবে নিব, কত নিব, কম নিব না বেশি নিব? তো এই ক্ষেত্রে তোমাকে আমি যেটা ক্লু তোমাদের মনে রাখাবো বলবো, সেটা যে যখন ইন্টারনাল রেট অফ রিটার্ন চাবে তখন একটা রেট তো তুমি তাকে পাবা, যেটা আমরা করলাম। একটা রেট তুমি তাকে পাবা, যেমন এটা এই 10% আমার তাকে পাইছি। তো এই 10% ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে এই জায়গায় টোটাল প্রেজেন্ট ভ্যালু বের হয়েছে ইনভেস্টমেন্টের চাইতে কম। তাই বেরিয়েছে না? ইনভেস্টমেন্ট তো 50,000, ইনভেস্টমেন্ট হচ্ছে 50,000, কিন্তু আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু বের হয়েছে 45,353। তার মানে এই জায়গায় এনপিভিটা হচ্ছে নেগেটিভ। তো আরেকটা এনপিভি বের করতে হবে এই জায়গায় যেটা পজিটিভ হয়। তো আমরা যদি এটা এই অ্যামাউন্টটা বাড়াইতে চাই তাহলে অবশ্যই এই ডিসকাউন্ট রেটটা কমাইতে হবে। এই জন্য আমরা কি করব, অনুমান করে একটা রেট নিব। যেহেতু 5%-এ প্রায় 5,000 টাকার মতো আমাদের নেগেটিভ হয়েছে, এটা যদি আমি 5% করি, মানে 10% নেগেটিভ হয়েছে, আমি 5% করি, তাহলে আমাদের এই ফ্যাক্টরটাও বাড়বে। দেখো এই জায়গায় ফ্যাক্টরটা দেখো আছে হলো 0.909। এক্ষেত্রে ফ্যাক্টরটা বাড়াইলাম, দেখো 0.925। প্রত্যেকটাই ফ্যাক্টর বাড়বে, তখন আমাদের প্রেজেন্ট ভ্যালুটাও বাড়বে। দেখো এই জায়গায় সব যোগ করার পরে আমাদের প্রেজেন্ট ভ্যালু দাঁড়াইছে কত? 52,407। তো এই ক্ষেত্রে দেখো এটা নেগেটিভ হলো, এটা পজিটিভ হলো। যেহেতু আমরা আইআরআর করবো,
আইআরআর করতে গেলে একটা নেগেটিভ লাগবে আর একটা পজিটিভ লাগবে। আই মিন একটা প্রেজেন্ট ভ্যালু ইনভেস্টমেন্টের সাথে বড় লাগবে আর একটা ছোট লাগবে। যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে যদি নেগেটিভ হয় তাহলে আমরা পজিটিভ বের করে নিব, আর পজিটিভ বের করার জন্য আমার রেটটা কমাইতে হবে। আবার যদি আমার যেটা দেওয়া থাকে সেটাই যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ বের করতে হবে, আর নেগেটিভ বের করার জন্য রেটটা বাড়াইতে হবে। এই কথাটা মনে রাখলেই চলবে। আমি কথাটা আবার বলতেছি, সবাই কি শুনতে পারতেছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আমি এই কথাটা আবার বলতেছি, যে আইআরআর থাকলে দুইটা রেট আমরা কিভাবে নিব। দেখো, আইআরআর এর ক্ষেত্রে আমাদের একটা রেট দেওয়া আছে 10%। এই রেটটা আমরা ক্যালকুলেশন করলাম, করার পরে দেখতে পাইলাম যে টাকাটা বের হইছে সেই টাকাটা হচ্ছে প্রজেক্টের ইনভেস্টমেন্টের সাথে কম। প্রজেক্টের ইনভেস্টমেন্ট হচ্ছে 50,000, তো এই ক্ষেত্রে তার সাথে কম বেরিয়েছে, তার মানে এটার এনপিভি হবে নেগেটিভ। তো আরেকটা এনপিভি লাগবে, আই মিন প্রজেক্টের প্রেজেন্ট ভ্যালু লাগবে, যেটা ইনভেস্টমেন্ট অপেক্ষা বড় হবে, যার ফলে ওটার প্রেজেন্ট ভ্যালু বের হবে পজিটিভ। এই জন্য আমরা কি করলাম, যেহেতু 10% আমরা বের করাতে নেগেটিভ হলো, এটা যদি পজিটিভ করতে চাই অবশ্যই রেটটা কমাইতে হবে। রেটটা কমাই দেবো, আমরা 5% করতে পারি, 4% করতে পারি, 3% করতে পারি। যে রেট দিবা সেটাতে অবশ্যই টোটাল প্রেজেন্ট ভ্যালু আমাকে 50,000 টাকার বেশি হতে হবে। তো আমরা 5% নিয়ে করলাম, দেখলাম এটা 50,000 টাকা বেশি হয়েছে, 52,000। তাহলে এই ক্ষেত্রে আমরা এই 50,000 যদি মাইনাস করি তাহলে দেখো 2,407 টাকা পজিটিভ এনপিভি বের হবে। এই ক্ষেত্রে নেগেটিভ এনপিভি পাইলাম, এই ক্ষেত্রে পজিটিভ এনপিভি পাইলাম। পক্ষান্তরে যদি 10% করার দ্বারা এইটাই পজিটিভ হইতো তাহলে এটা আমরা নেগেটিভ করতাম। নেগেটিভ করার জন্য রেটটা বাড়াইতে হবে। তো যদি পজিটিভ থাকে তাহলে নেগেটিভ করার জন্য রেট বাড়াই দিবে, আর যদি নেগেটিভ থাকে আই মিন কম থাকে তাহলে এটাকে পজিটিভ করার জন্য রেটটা কমাই দিবে। এতটুকু মনে রাখলেই চলবে। এখন আমরা অঙ্ক করব। দেখো, প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড যদি আমরা করতে চাই তাহলে আমি গত ক্লাসে যে সূত্রটা ইউজ করছি আজকে আর ওই সূত্র ইউজ করবো না, অন্য সূত্র ইউজ করতেছি। খেয়াল করো, এ প্লাস এনসিইউ মাইনাস ডি মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এই ক্ষেত্রে আমার যেটা খেয়াল করতে হবে, এ হচ্ছে ওই যে কিউমুলেটিভ সিএবিডি দেখবা, এই যে কিউমুলেটিভ সিএবিডি দেখবা ইনভেস্টমেন্টের কাছাকাছি কোনটা, এই যে এটা হচ্ছে ইনভেস্টমেন্টের কাছাকাছি। তো এটা হচ্ছে আমাদের কিউমুলেটিভ সিএবিডি, আই মিন 50,000-এর কাছাকাছি। এই বছরটা, এই যে চতুর্থ বছর, এটাই হচ্ছে এর মান, এটা হচ্ছে এর মান। আর এই যে কিউমুলেটিভ সিএবিডি পাইলাম এটা হচ্ছে সির মান, এটা হচ্ছে সির মান। আর ঠিক সিএবিডি পরের বছরটা হচ্ছে ডির মান, পরের বছরটা হচ্ছে ডির মান। এখন দেখো আমি যদি মান বসাই, এটা হলো এ, এই যে চতুর্থ বছর যেটা, এটা আমরা এ বসাইলাম, এই যে চতুর্থ 4। আর এনসিইউ তো আমাদের সরাসরি জানাই আছে, এনসিইউটা হচ্ছে ইনভেস্টমেন্ট, এনসিইউটা হচ্ছে ইনভেস্টমেন্ট। এই যে 15,000 টাকা ইনভেস্টমেন্ট বসাইলাম। আর এই যে সি হচ্ছে কিউমুলেটিভ সিএবিডি কাছাকাছি যারা, এটা আমরা 44,500 বসাইলাম, 44,500। আর ঠিক পরের বছরের যে সিএবিডি এটা হচ্ছে ডি, এই যে 16,750। এখন মান বসানো শেষ। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 4.33 ইয়ার, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা একটু ভেজাল কম, মানে অল্পতে মনে থাকে। ভেজাল না, দু একটা অঙ্ক করলে সব অঙ্ক একই নিয়ম। এই অঙ্ক মজা হইলো প্রত্যেকটা অঙ্ক একই নিয়ম, একই একই টেবিল করতে হয়, একই টেবিল, একই ফর্মুলা, পরের গুলা তো একই ফর্মুলা। আমি পেব্যাক পিরিয়ডটা দুইটা সূত্রে করা যায়, তাই আমি গত ক্লাসে একটা সূত্র ইউজ করছি, আজকে একটা সূত্র ইউজ করলাম। তো গতটা কালের ক্লাসে একটু বেশি লিখতে হইতো, এই সূত্রটা একটু কম লিখতে হয়, এটাই সুবিধা। এখন দেখো, এই পেব্যাক পিরিয়ডটা হচ্ছে 4.33। এই 4.33 হওয়াতে আমরা বুঝতে পারলাম এই প্রজেক্টটা ভালো। প্রজেক্টটা কি ভালো, 5 বছরের প্রজেক্ট, 4.3, আই মিন 5 বছরের আগেই টাকাটা উদ্ধার হচ্ছে, যার ফলে এটা আমরা প্রজেক্টটা অ্যাকসেপ্টেবল প্রজেক্ট বলতে পারি। এরপরে আমাদের যে 2 নম্বরে বলছি এভারেজ রেট অফ রিটার্ন, এই 2 নম্বরে আমরা যেটা প্রশ্ন করছে আমাদের এভারেজ রেট অফ রিটার্ন, সেটা ব্যয় করার জন্য আমাদের এই নিচের ফর্মুলা ইউজ করবো আমরা। দেখো,
এভারেজ রেট অফ রিটার্ন যেটা ফর্মুলা আমরা শিখছি সেটা হচ্ছে ARR ইকুয়াল টু এভারেজ ইএটি ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট। তো এভারেজ ইএটি আমরা এই ক্ষেত্রে এভারেজ যে মূল্যটা আছে আই মিন ইএটির যে এবার টোটাল আছে এই টোটালটা যোগ করে 5 দিয়ে ভাগ করব। আর ওই কি বলে ইনভেস্টমেন্টকে সাথে আমরা শূন্য সেলভেজ ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে এভারেজ ইনভেস্টমেন্ট হবে। দেখো আমাদের এভারেজ ইএটি যে আমরা করছিলাম, এই যে দেখো এই যে 11,250 এটা হচ্ছে এভারেজ ইএটি। আর ইনভেস্টমেন্ট হচ্ছে এই ক্ষেত্রে এই যে 50,000, এই যে 50,000। আর সেলভেজ ভ্যালু তো জিরো, এই যে সেলভেজ ভ্যালু বলা আছে জিরো। তো এই সেলভেজ ভ্যালু ইনভেস্টমেন্টকে সেলভেজ ভ্যালুতে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এভারেজ ইনভেস্টমেন্ট হয়। এখন আমরা দেখব ওই একই অঙ্কটা কিভাবে করা যায়। খেয়াল করো, এই যে এভারেজ ইএটি যেটা আমার ইএটির এভারেজ বেরিয়েছে, যোগফল বেরিয়েছে, ওটা আমরা 5 দিয়ে ভাগ করছি যেহেতু অঙ্ক 5 বছরের। এরপরে এভারেজ ইনভেস্টমেন্ট যেটা, এটা আমরা করছি কিভাবে, ইনভেস্টমেন্টের সাথে সেলভেজ ভ্যালু যোগ করছি, 2 দিয়ে ভাগ করছি, তাহলে আমার হয়ে গেছে তোমার এভারেজ ইনভেস্টমেন্ট। এরপরে আমরা এই 11,250 যখন 5 দিয়ে ভাগ করলাম তখন হলো 2,250, আর এদিকে 50,000কে 2 দিয়ে ভাগ করে হলো 25,000। তো আমরা 2,250কে 25,000 ভাগ করে 100 গুণ করে যে রেজাল্টটা পাইলাম, এই 9% হচ্ছে এভারেজ রেট অফ রিটার্ন। এভারেজ রেট অফ রিটার্ন গড় আয় যেটা বেরোইল। আচ্ছা, বুঝতে পারছো? ইয়াকে বলি জি স্যার, বুঝতে পারছি। এখন আমরা দেখবো আইআরআর, যেটা আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিস যেটা আমরা শিখছিলাম না, আজকে আমরা শিখবো। সেটা বের করার জন্য আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এই ফর্মুলাটা মোটামুটি মনে রাখতে হবে। ফর্মুলাটা জটিল না, একদম সিম্পল। দেখো, প্রথমে আমরা আইআরআর ইকুয়াল টু, আমরা যখন ফর্মুলাটা লিখবো আইআরআর ইকুয়াল টু এলডিআর। এলডিআর হচ্ছে লয়ার ডিসকাউন্ট রেট, যেটা আমরা 5% হিসেবে পাইছি। এরপরে এনপিভি অফ লয়ার ডিসকাউন্ট রেট, 5% হারে যে এনপিভিটা বের হবে সেটা। এরপরে এনপিভি অফ লয়ার ডিসকাউন্ট রেট, নিচে উপরে যেটা লিখলাম নিচে ওইটাই লিখবো, এনপিভি অফ লয়ার ডিসকাউন্ট রেট। এরপরে মাইনাস করবো এনপিভি অফ হায়ার ডিসকাউন্ট রেট, হায়ার ডিসকাউন্ট রেট মানে বড় যে রেটটা থাকবে সেটা। তারপরে এইচডিআর আই মিন হায়ার ডিসকাউন্ট রেট, তারপরে মাইনাস এলডিআর, এই দুটা মাইনাস করে গুণ করবো আমরা, গুণ চিহ্ন দেবো। এখন দুইটা রেট আমরা কিন্তু পাইছি, একটা লয়ার ডিসকাউন্ট রেট এই যে 5% লয়ার ডিসকাউন্ট রেট, আর একটা হায়ার ডিসকাউন্ট রেট 10%। দুইটা রেট আমাদের আছে। এখন 5% হারে কত আমাদের এনপিভি হইলো এবং কি বলে ওই 10% হারে এনপিভি হলো, সেটা আমাদেরকে বের করে নিতে হবে, সেটা আমাদের বের করে নিতে হবে। তো এনপিভি দেখো, এনপিভি লয়ার ডিসকাউন্ট রেট ওই যে আমাদের টোটাল 52,407 টাকা ছিল, এন থেকে 50,000 মাইনাস করলাম, তাহলে হলো পজিটিভ এনপিভি 2,407। এরপরে এনপিভি এইচডিআর যদি হয় তাহলে ওই যে 45,000 থেকে 50,000 মাইনাস করো, 35,353 মাইনাস 50,000, তাহলে হয় 4,647। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, খেয়াল করো। একটা হলো আমাদের এই লয়ার ডিসকাউন্ট রেট দিয়ে যে এনপিভি বেরোছে যেটা 2,407, আর একটা বেরোছে হায়ার ডিসকাউন্ট রেট 10% দিয়ে যেটা বেরোছে সেটা হচ্ছে 4,647। এটা কিন্তু মাইনাস আছে, সামনে মাইনাস আছে। মাইনাস কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, তাহলে প্রথমটা বেরোলো পজিটিভ, পরেরটা বেরোলো নেগেটিভ। তাহলে আমরা একটা পজিটিভ এনপিভি পাইলাম, একটা নেগেটিভ এনপিভি পাইলাম। এখন যদি আমরা মান বসাই, খেয়াল করো তুমি, এই যে লয়ার ডিসকাউন্ট রেট, এই যে লয়ার ডিসকাউন্ট রেট আমরা 5% এটা বসাইলাম। এরপরে আমরা এনপিভি অফ লয়ার ডিসকাউন্ট রেট এই যে 2,407, এই যে 2,407 বসাইলাম, নিচে আবার তাই বসাইলাম, অনুরূপভাবে সূত্রের মাইনাস দিলাম এবং ব্রেকেট দিয়ে এনপিভি অফ হায়ার ডিসকাউন্ট রেট যেটা মাইনাস ফিগারে আছে, এই যে মাইনাস 4,647 আছে বসাইলাম, কিন্তু এই যে হায়ার ডিসকাউন্ট রেট 10 আবার মাইনাস লয়ার ডিসকাউন্ট রেট 5। এখন আমরা যখন ক্যালকুলেশন করব তখন এই যে মজার ব্যাপার হলো উপরেরটা উপরে লিখলাম আর নিচে হলো 2,400 মাইনাস ব্রেকেটে মাইনাস
4,647। তো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয় না, মাইনাসে মাইনাসে প্লাস হয়। এখন দেখো এই 2460 যোগ করতে হবে 4,647, তাইলে হয় 7,054, 7,054। আর এই দুইটার পার্থক্য 5, এই যে 5, এই দুটোর পার্থক্য 10 থেকে 5 বাদ দিলে 5 থাকে। এরপরে আমরা ব্র্যাকেট দিয়ে পার্সেন্টেজটা বসাই দিলাম। এখন আমরা এই 5% বসাইলাম নিচে, তারপরে আমরা এটাকে ভাগ করে গুণ করলাম, তাহলে হলো 1.71। তো আমরা যখন 1.71 সাথে আবার 5 যোগ করব, 6.71, 6.71। আচ্ছা, এরপরে ডি নাম্বারে যে প্রশ্নটা করছে আমাদের, ডি নাম্বার হলো এনপিভি যে কি বাই করতে বলছে, নিট প্রেজেন্ট ভ্যালু বাই করতে বলছে। নিট প্রেজেন্ট ভ্যালু যে 10% হারে যেটা বের হয়, এটা আমরা বের করছি অলরেডি সাইড নোটে, তারপরে ওটা দেখাই দিলাম। এই যে নিট প্রেজেন্ট ভ্যালু, দেখো নিট প্রেজেন্ট ভ্যালু বের করলাম, টিপিভি মাইনাস এনসিও। টিপিভি হচ্ছে 45,353 মাইনাস এনসিও হচ্ছে 50,000। তো আমরা যখন এই মাইনাস করবো তখন বিয়োগ ফল আসবে মাইনাস ফিগারে, কত, মাইনাস 4,647, 4,647। এই ছিল আমাদের অঙ্ক, ঠিক আছে।